এখন প্রকাশের স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী রনক জানাপ। আপনাকে স্বাগত। এখন প্রকাশে অনেকদিন পর আপনার সঙ্গে আমার দেখা। তা এই যে আমরা আজকে আলোচনা করতে চাই রাজনৈতিক দলের চরিত্র, এই চরিত্রের ব্যাপারটা তো আপনি বিভিন্ন সময় কাজ করেছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় আমাদের রাজনৈতিক দলগুলো কী চরিত্র নিয়ে আবির্ভূত হয়েছে, অনেক নতুন নতুন দলও জন্ম নিয়েছে। আমরা জুলাই পরবর্তী, এই যে আমরা যে 2024 জুলাই পরবর্তী সময়ে সংস্কার, নতুন বাংলাদেশ, রাজনৈতিক দলগুলোকে নতুনভাবে দেখতে পাবো, এটাও আমরা প্রত্যাশা করেছিলাম বা আমরা হয়তো দেখছিও কিছুটা। সেই জায়গা থেকে আপনার পর্যবেক্ষণটা খুব জানা জরুরি। জুলাই পরবর্তী সময়ে আসলে রাজনৈতিক দলগুলোর চরিত্রের যে পরিবর্তন হওয়া দরকার, সেটা নিয়ে তেমন কোনো কথাবার্তা অতটা হয়নি। কারণ জুলাই অভ্যুত্থানের পর থেকে এই যে এতগুলা বড় সংস্কার কমিশন হয়েছে এবং কিন্তু সেখানে আমাদের সংবিধান কনস্টিটিউশন চেঞ্জের কথাই বলা হয়েছে। কিন্তু এটা অনেক দিন ধরে আমিও বিভিন্ন জায়গায় বলেছি যে আসলে যে রাজনীতির চর্চাটা যদি মাঠে দেখতে হয় কিংবা রাজনীতির সংস্কৃতি যদি দেখতে হয়, তাহলে রাজনৈতিক দলগুলোরই ভিতরে যে সংস্কারগুলো দরকার সেটা সবার আগে একটু মানে মন দেওয়ার দরকার ছিল এবং তাদের উপর একটা প্রেশার সৃষ্টি করার দরকার ছিল যে তারা কিভাবে মানে, কারণ এটা নিয়ে আমি 2015 অনেক বছর আগেই আমি একটা বই লিখেছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম তখনকার যে পার্লামেন্টে যারা চারটা বড় দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং জামাত ইসলাম, এবং তাদের ভিতরে, দলের ভিতরে গণতন্ত্রের চর্চা কতটা। কারণ ওখানে আর্গুমেন্ট যেটা হচ্ছে যে যদি আমরা ভাবি যে গণতন্ত্রকে আগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে সেখানে যারা প্রধান ভূমিকা পালন করবে সেটা তো হচ্ছে রাজনৈতিক দলগুলা, এবং তারা কতটা গণতন্ত্রকে আগিয়ে নেবেন সেটা দেখতে হলে তো প্রথম দেখতে হবে যে তারা দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করছেন কিনা। এবং সেখানে আমরা গবেষণায় যেটা দেখেছি সেটা হচ্ছে যে দলগুলা তাদের নিজেদের যে দলের মধ্যে যে আইন কানুন সেগুলাই তারা মানেন না। যেমন প্রথম যে তাদের কাউন্সিল মিটিং মানে করার কথা যেটা যেই সময়ের মধ্যে সেটা তারা করেন না। তারপরে তাদের দলের নীতিতেই আছে যে প্রত্যেকটা টিয়ার সেই মানে তোমার তৃণমূল থেকে উপরে সবখানেই নির্বাচনের মারফতে তাদের যে কমিটিগুলা হবে, বিভিন্ন টিয়ারে তারা নেতা এরকম গণতান্ত্রিকভাবে সিলেক্ট করবেন, কিন্তু সেগুলা অনেকখানে মানে ইলেকশনটাই হয় না, কিংবা উপর থেকে যা বলে দেওয়া হলো সেভাবে তৃণমূল থেকে যেভাবে নেতার উপরে আসার কথা সেইটা থাকে না। হ্যাঁ, অতএব আমরা দেখেছি যে যেগুলো ইম্পর্টেন্ট, যে কাউন্সিল মিটিং, পার্টির যে বিভিন্ন টিয়ারের লিডারশিপ সিলেকশন, নমিনেশনের আগে ক্যান্ডিডেটদের বলাই আছে যে আবার তৃণমূল থেকে ইলেকশন করে তারপরে তারা একটা লিস্ট পাঠাবে, কিন্তু সেখানেও মানে সমস্ত পার্টির ডিসিশন মেকিং হচ্ছে সেন্ট্রালাইজড খুবই। এবং আমরা তো এটা জানি যে এই যে প্রধান যে দুটো দল ছিল আওয়ামী লীগ এবং বিএনপি, তারা 1981-82 থেকেই তারা দুজন সুপ্রিম লিডার, তার ডিসিশনের উপরে তারা নির্ভর চূড়ান্ত ছিল। এবং আমি একটা বিরতিতে যাচ্ছি, আবার ফিরে এসে জানতে চাইবো যে ভোট তো হয় প্রতিবারই। আমরা দেখেছি যে আগে যে জাতীয় সংসদ নির্বাচন হতো সেখানে হয়তো তৃণমূলকে বঞ্চিত করে কেন্দ্র থেকে একজন প্রার্থী দেওয়া হতো। পরবর্তীতে আমরা দেখলাম ইউনিয়ন পরিষদ পর্যায়ে ওই প্রবণতাটা চলে গেল। সুতরাং এবারও আপনি ভোটে এই যে প্রার্থী দেওয়া হয়েছে, মনোনয়ন, সেগুলো নিশ্চয়ই দেখেছেন, খেয়াল রাখছেন। সেটা শুনবো বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আমরা যাচ্ছি এখন প্রকাশে বিরতিতে। বিরতির পর ফিরে এলাম এখন প্রকাশে। সঙ্গে আছেন রাষ্ট্রবিজ্ঞানী রনক জাহান আপা। যেটা বলছিলাম যে প্রার্থিতা নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা দেখেছি সবসময়, যে কেন্দ্র থেকে প্রার্থী, আমরা যদি খুব সোজাভাবে বলে চাপিয়ে দেওয়া একদম, যে অনেক দিন তৃণমূলে কাজ করছে যে মানুষটি, তিনি বঞ্চিত হচ্ছেন, এটা তো বরাবরই হয়। এটা ইউনিয়ন পরিষদ পর্যায়ে চলে গিয়েছিল। সেই জায়গা থেকে তো জুলাইয়ের পরবর্তী সময়েও তো রাজনৈতিক দলগুলো সরে আসতে পারলো না।
হ্যাঁ, মনে হলো যদিও জানা যাচ্ছিল যে ইলেকশন একটা হবে, নির্বাচন হবে, এবং সেটা 6 মাসে হোক কি 2 বছর হোক হবে, কিন্তু তার মধ্যেও আমরা যেটা দেখলাম যে তারপরেও যদি দলগুলো তখন আগের থেকেই যে তাদের কনস্টিটিউয়েন্সিতে যদি ওই ধরনের প্রস্তুতি নিতেন যে তৃণমূল থেকেই তারা বাছাই করে ডেমোক্রেটিকভাবে এবার একটু মানে দৃশ্যমান করতে পারবেন, যে আগের মতো না, তাদের চর্চাটা একটু অন্যরকম করেছেন এবং তারা সেভাবে ক্যান্ডিডেট সিলেকশন করে আনতে পারতেন। কিন্তু এবারও যেটা দেখা যাচ্ছে যে একদম শেষ মুহূর্তে তারা ক্যান্ডিডেট দিচ্ছেন অনেক জায়গায়, রেবেল, বিশেষ করে বিএনপিতে রেবেল ক্যান্ডিডেট, বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেছে এবং তাদেরকে ঠিক বসানো যাচ্ছে না। তারপরে তারা আবার ওই অ্যালায়েন্স করতে আরম্ভ করলেন এবং তারপরে আবার কিছু সিট ছাড়ছেন। অতএব আগেও যেরকম পুরনো ধারায় যেটা আমাদের হচ্ছিল, যে প্রথম 1991-এর ইলেকশনটা দেখা যায় 91-এ, তখন অনেকগুলা দল পার্টিসিপেট করেছিল, কিন্তু তারপর থেকে যেটা হচ্ছিল যে মানে দুইটা বড় দল মানে এমার্জ করার পরে, বের হওয়ার পরে তারপরে দুটা বড় অ্যালায়েন্স করে ভোটগুলাকে এরকমভাবে ভাগ করার চেষ্টা হচ্ছিল। তো এবারও শেষ মুহূর্তে আমি দেখলাম যে বেশ মানে দুটা বড় অ্যালায়েন্স করে তারা করছেন। অতএব যেইভাবে মানে ভাবা হয়েছিল যে রাজনৈতিক দলগুলা অন্যভাবে কাজ করবেন, তারপরে যেমন এক সপ্তাহ আগে কি 2 সপ্তাহ আগে তারা ম্যানিফেস্টো দিচ্ছেন, ইশতেহার এখনো প্রক্রিয়া চলছে, হ্যাঁ চলছে, অথচ ভোট তো দিবে। মানে ধারণা করা যাচ্ছে যে পার্টিগুলা যেহেতু জানেই যে একটা নির্বাচনে যেতে হবে, কেন তারা এতদিন, তাদের তো উচিত ছিল অনেক আগে থেকে ক্যান্ডিডেট সিলেক্ট করা, উচিত ছিল অনেক আগে থেকে ম্যানিফেস্টো দেওয়া, ম্যানিফেস্টোটা নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে ভোট তখনই চাইতে পারে। এখন তারা গিয়ে কি বলে ভোট নিচ্ছে আমি জানি না, কারণ তাদের তো ম্যানিফেস্টো এখন পর্যন্ত প্রায় বেরোয়নি, কিংবা আজ গতকাল কি তার 2-3 দিন আগে গেছে। অতএব যেটা রেওয়াজ, এবং এর আগেও আমরা দেখেছি 90-এর দশকে যখন একটু আগে ম্যানিফেস্টো দেওয়া হতো, অনেক এলাকাতে তখন ওরকম টাউন হল মিটিংয়ের মতন হতো, যেখানে নাগরিক সমাজের লোকরা হয়তো আয়োজন করত, সব দলের লোকরা তখন যেত, তখন তাদেরকে ভোটারদের সামনাসামনি প্রশ্ন করা হতো যে আপনি ম্যানিফেস্টোতে এটা বলেছেন, তারপরে এগুলা নিয়ে একটা ডিবেটেরও ব্যবস্থা হতো। এখন আমি বিভিন্ন দল গিয়ে বড় নির্বাচনী প্রচারণা করছে, কিন্তু যেটা হয়তো বা ম্যানিফেস্টো অনেক আগে থাকলে যেটা উচিত ছিল যে একটা ডিবেট হওয়া বিভিন্ন দলের মধ্যে, এবং তারা একজন আরেকজনকে তখন একজন আরেকজনের পলিসিকে তখন ক্রিটিসাইজ করতে পারতেন, এবং এটাই হচ্ছে সাধারণত ডেমোক্রেটিক জনসভাগুলোতে হচ্ছে। হ্যাঁ, না কিন্তু আমি তো জানি না যে একটা ফোরামে একসঙ্গে দাঁড়িয়ে যে তারা কতটা মানে ডিবেট করেছেন। অনেক আগে একবার হয়েছিল যে মানে একদম দলের শীর্ষ নেতারাও বোধহয় টেলিভিশনে 2 বার গিয়েছিলেন, যেখানে সাংবাদিকরা তাদের প্রশ্ন করেছেন। 96-তে, হ্যাঁ 96-তে হয়েছিল, এবং ওটা বেশ একটা অনেকের কাছে শুনেছি যে ওটা বেশ একটা ক্রিটিক্যাল রোল প্লে করেছিল, যখন দেশের লোক সরাসরি এই নেতাদেরকে দেখছে যে হঠাৎ প্রশ্ন করলে তারা কত মানে সুন্দরভাবে উত্তর দিতে পারছেন। কিন্তু এবার আমি তো এইসব প্রচেষ্টা মানে কিছুই দেখছি না, সব কিছু খুব তাড়াহুড়া করে অল্প সময় নিয়ে করা হচ্ছে, এবং যেটার কোনো আমরা তো জানতামই যে প্রায় নির্বাচন একটা হতেই যাচ্ছে, তাহলে দলগুলার আবার যে কোনো প্রিপারেশন নিচ্ছেন না, এবং তারা যে গণতন্ত্রের পথে হাঁটছেন, একটা দুটা যদি একটু মানে আমাদের এক্সাম্পলও দিতে পারতেন তাহলে তো ভালো হতো। এবার তো অনেক তরুণ ভোটাররা থাকবেন, বা তারা অনেকেই বলেছেন যে বিগত কয়েকটি নির্বাচনে তারা ভোট কেন্দ্রে যেতে পারেনি বা ভোট দিতে পারেনি, এবার তারা দিবে, এটা অনেক ভোটাররা বলেছে। আবার তরুণ ভোটারদের একটা বড় অংশ এবার আমাদের সাথে আছে, তাদের কাছ থেকে আপনি কি দেখছেন তাদের মধ্যে? তারা ভোট দেওয়ার ব্যাপারে এখন আমার মনে খুবই আগ্রহী, বা তারা কতটা প্রভাব ফেলবে আর কি ভোটে। হ্যাঁ, আমার মনে হয় তারা একটা পরিবর্তন
গুণগত কিছু পরিবর্তন তারা দেখতে চায় এবং তারা হয়তো বিভিন্ন জায়গায় যদি কোনো নতুন ধরনের রাজনীতি দেখতে পায় কিংবা নতুন ধরনের ক্যান্ডিডেট দেখতে পায় তাহলে তারা যথেষ্ট অ্যাট্রাক্টেড হবে। এবং এছাড়াও পরিবর্তন, যেহেতু এই যে নতুন বাংলাদেশ দেখার একটা আকাঙ্ক্ষা জুলাইয়ের পরে থেকে হয়েছে, অতএব সেখান থেকেও আমার মনে হয় যে নতুন যারা তরুণ তারা কাকে কোন কনস্টিটিউয়েন্সিতে কাকে তারা পরিবর্তনের বাহক হিসাবে মনে করতে পারে যে এরা পরিবর্তন আনতে পারে, হয়তো এটা একটা বিরাট একটা ফ্যাক্টর। যেভাবে ওই যেটা আপনি বলছিলেন যে সার্বিকভাবে তো প্রার্থিতা দেওয়ার ক্ষেত্রে, প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তো কোনো বৈচিত্র্য আসেনি। না, সে ব্যাপারে কোনো বৈচিত্র্য আসেনি, কিন্তু আমার মনে হয় যে অনেক তরুণ প্রার্থী আছেন অবশ্য। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না যে তরুণ প্রার্থী আছেন, এবং আমি শুনেছি যে অনেক কিছু কিছু জায়গায় তারা নতুনভাবে ক্যাম্পেইনও করছেন এবং তারা যে জিততে পারবেন হয়তো তা নয়, কিন্তু যেমন এবারে নারীদের ওরকম তাদের নমিনেশনই প্রায় দেওয়া হলো না, কিন্তু তাও বিভিন্ন জায়গায় নারীরা স্বপ্রবৃত হয়ে নেমেছেন। এরা হয়তো মানে জিততে পারবেন না, কিন্তু তাহলেও এই এক্সপিরিয়েন্সটা তারা যদি নতুনভাবে ডোর টু ডোর ক্যাম্পেইন আমি শুনেছি অনেকে করছে, অন্যভাবে গণসংযোগ করবার চেষ্টা করছে, তারা জিততে না পারলেও আমি বলবো যে এটা একটা নতুনত্ব দেবে এবং এর পরের যখন ইলেকশন হবে এটা একটা মানে ভালো একটা পদক্ষেপ। কিন্তু স্বাধীনতার এই যে প্রায় 53-54 বছর পরে আমাদের রাজনৈতিক দলগুলো কেন এই জায়গায়, যেমন জামাত ইসলাম তো দেয়ই নাই, বিএনপিও যেটা দিয়েছে একদম নগণ্য, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, এই জায়গায় আমরা পৌঁছতে পারছি না কেন? মানে মেয়েদের, এবং দেখেন যে যখন মন্ত্রিসভা হয় সেখানেও কিন্তু 1-2 জনের বেশি আমরা দেখতে পাই না। যেটা ধারণা করা হচ্ছে যে ইলেকশন প্রসেসে টাকা পয়সা, মাসল পাওয়ার এবং এলাকার আধিপত্য এটাই সব থেকে বেশি জোরদার। আর আরেকটা আছে উত্তরাধিকার। হ্যাঁ, উত্তরের দিক মেয়েরা একমাত্র নারীরা আসতে পারছে উত্তরাধিকারের সূত্রেই। কেমন? কারণ হচ্ছে ধরা হচ্ছে যে অন্য কোনোটা তিনটা পুরুষরা হয়তো টাকা দিয়ে, মাসল পাওয়ার দিয়ে, আধিপত্য দিয়ে আসতে পারছে, কিন্তু নারীদের রাজনীতিতে ঢোকার একমাত্র পথ হচ্ছে মানে ইনহেরিটেন্স দিয়ে, তাদের সেটা দিয়ে ঢুকতে পারছেন। কিন্তু এখন হচ্ছে যে আরেকটা যেটা বড় জিনিস সেটা হচ্ছে এই যে পৃথিবীর অন্যান্য দেশে যেখানে নারীদের রিপ্রেজেন্টেশন অনেক বেড়ে গেছে, সেখানে তারা অন্যভাবে, আমাদের দেশে যেভাবে কোটা করা হয়েছে, যেখানে মেয়েদের জন্য একটা স্পেশাল আলাদাভাবে কোটা করে নারীদেরকে ওখানে অ্যাকোমোডেট করে ডিরেক্ট সিটে দেওয়া হয়নি। কিন্তু অন্যান্য দেশে আমরা বিশেষ করে যদি নর্ডিক কান্ট্রিগুলোকে দেখি, সেখানে কিন্তু পার্টিদের মধ্যে কোটা আছে এবং ওখানে যেমন বলা আছে যে 60-40, যে পুরুষ কিংবা নারী কারোই 60%-এর বেশি নমিনেশন পাবে না কিংবা 40%-এর নিচে কমবে না। এবং তারা মানে এটাকে আবার মনিটর করেছে যে যখন থেকে আরম্ভ করেছে যে নারীদের সংখ্যা যাতে উপর্যে বাড়ে আর কি। কিন্তু আমাদের দেশে সেগুলা করা হয়নি, এবং এটাতে যেটাই একমাত্র কনক্লুশন মানে ড্র করা যায় সেটা হচ্ছে এই যে আমরা নারীরা আমাদের দেশে অর্ধেকেরও বেশি হলেও, এবং আমাদের নারীরা সেই গার্মেন্ট ওয়ার্ক করে তার এক্সপোর্ট ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখলেও আসলে নারীদের কে একটা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়, এবং রাজনৈতিক দলগুলোর উপরে চাপ সৃষ্টি করতে হলে নারীদের যে অর্গানাইজেশনগুলো আছে তাদেরকে যে যতটা স্ট্রিট পাওয়ার দেখাতে হবে, যে আসলেই তারা একটা শক্তি ব্যবহার করতে পারবেন, যে নারীদের ইস্যুটাকে যদি গুরুত্ব না দেওয়া হয়, নারীদের
কে যদি রিপ্রেজেন্টেশন বা না বাড়ানো হয়, তাহলে ভোটের মাঠে এটার একটা ইম্প্যাক্ট পড়বে, যে নারীর ইস্যুটাকে গুরুত্ব না দিয়ে দেখলে তারা ভোট পাবেন না। এইটা যেটা মানে অন্যান্য দেশে নারী আন্দোলনরা সেটা করতে পেরেছেন, উইমেনস ইস্যুস ম্যাটার। হ্যাঁ, এখানে একটু যোগ করে আপনার স্মরণে আছে, আমরা কিন্তু 90-এর দশকে কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে নারী সংগঠনগুলো ভোটের আগে পরে কিন্তু এই বিষয়গুলো তুলেছেন, এবং বিরোধী দল বা যারা সরকার পরিচালনা করতেন তাদের উপর এক ধরনের চাপ প্রয়োগ করতেন, তাই না? এই মাঠে ময়দানে আন্দোলন করে পুরো জেলা পর্যায়ে, বা সেই আন্দোলনটা কি আপনি এখন দেখছেন যে কমে গিয়েছে সংগঠনগুলোর সক্রিয়তা? না, কিছু যে নারী আন্দোলনের যেগুলা ছিল, যেমন মহিলা পরিষদ কিংবা আরো অন্যান্য, তারা সম্মিলিত নারী সমাজ, তারা আগের সময় তাদের যতটা যে রকমের তাদের মোবিলাইজেশনাল পাওয়ার ছিল, এখনকার যে তরুণ যে নারী সমাজ, এই ওই পুরনো নারী সংস্থাগুলার লিডারশিপ এখনো অনেক পুরনোদের হাতে আছে। এবং এটাতে আরও বেশি নতুন যে নারী সমাজ এখন আমরা দেখেছি জুলাইতে তারা অনেক অংশগ্রহণ করেছিল। এখন নারী আন্দোলনে যদি আরও বেশি একটা প্রাণশক্তি যোগাতে হয়, তাহলে আমি বলবো যে এই তরুণ নারীদের অনেক বেশি করে এখন তাদের মোবিলাইজড হতে হবে। এবং সেখানে আমি বলবো মোবিলাইজড মানে কি, যে তাদেরকে যে তাদের যে একটা মানে তাদের যে একটা ভোটের মাঠে একটা শক্তি আছে, সেটা তাদের প্রমাণ করতে হবে। মানে মানে আনফর্চুনেট বাট ইট ইজ ট্রু, আমাদের দেশে শেষ পর্যন্ত লোকে দেখতে চায় যে মাঠের স্ট্রিট পাওয়ার কেমন আছে। এবং এখানে নারীদের একটা দুর্বলতা আছে, তারা নারীরা যদি পুরা সোহরাওয়ার্দী উদ্যান একটা ভরিয়ে ফেলতে পারেন, এবং কিংবা শুধু নারীদের এনে 3 দিন ওইখানে অবস্থান নিতে পারেন, এবং ওই রকম লাখ লাখ নারী জোগাড় করে আনলেন নারীরা, তাহলে তখন তারা দেখাতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমি তো বলছি শুধু মানে দেন দরবার করলে কেউ তো দেন দরবারটা শুনছে না, শক্তি দেখতে চায়। হ্যাঁ, 200 মেয়ে নারী গিয়ে দেন দরবার করলে এটা তো আসলে কাজ দিচ্ছে না। মানে আপনি শক্তি দেখতে চান। আমি রাজনৈতিক দলগুলোকে আমরা দেখে আসছি যে আমরা যদি আমাদের এই উপমহাদেশের রাজনীতির ইতিহাসটা আপনি ভালো জানেন, সেই জায়গা থেকে আপনি বলতে পারি যে আমাদের এখানে ধর্ম, আমাদের এখানে স্বাধীনতা, এই জায়গাগুলো মীমাংসা কিন্তু হলো না। এগুলোকে এখনো ভোটে রাজনীতিতে জ্বালানি হিসেবে ব্যবহারই করা হচ্ছে। হ্যাঁ, এটা ভোটের মাঠে ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে ধর্ম। এবং আমি বলবো যে এবং হ্যাঁ, বিভাজন তৈরি করা হচ্ছে, এবং এগুলা হচ্ছে অত্যন্ত সেন্সিটিভ জিনিস। এবং এটাকে মানে এরকম এগুলা পার্সোনাল ব্যাপার, ব্যক্তিগত জীবনের মধ্যেই ছেড়ে দেওয়া উচিত ছিল। কিন্তু এগুলাকে, যেটা মানুষের ব্যক্তিগত বিশ্বাস কিংবা ব্যক্তিগত প্রচলন, সেটাকে এরকম মানে রাজনৈতিকভাবে ব্যবহার করা, এটাকে একটা উইপেনাইজেশন অফ রিলিজিয়ন যেটা করছে, এবং এটা করে আমি বলবো যে এটা সমাজে আরও বেশি একটা মানে বিভাজন তৈরি হচ্ছে। কারণ আমরা অনেক দিন ধরে বলছি যে যেই সমস্ত জিনিস নিয়ে হয়তো বা বিতর্ক করা যায়, সেটা হচ্ছে যে আমাদের ইকোনমিক পলিসি কি হবে, সেটা নিয়ে ঠান্ডা মাথায় লোকে বিতর্ক করতে পারে, কিংবা সামাজিক পলিসি কি হবে সেটা নিয়ে, শিক্ষা, হ্যাঁ, এগুলা নিয়ে। কিন্তু আমি বলবো যে ধর্ম যেহেতু মানুষের বিশ্বাস, সেগুলা নিয়ে ওপেনলি যে একটা বিতর্ক করবার মতন এনভায়রনমেন্ট আনফর্চুনেটলি এখন পর্যন্ত এই উপমহাদেশে আমরা সৃষ্টি করতে পারিনি। এবং সেটাকে তখন মানুষের বিশ্বাসে, সেন্সিটিভিটিতে আঘাত, এই সমস্ত নানান জিনিস হয়। অতএব এইগুলা না করে এগুলাকে একেবারেই রাজনীতির মাঠে মানে আনা উচিত নয়। কিন্তু শেষ পর্যন্ত
আমরা যে জন্য আমি বলছিলাম ওই ম্যানিফেস্টোর কথায়, কেমন যে ম্যানিফেস্টোতে কিছু যদি দিত তাহলে সেটাতে ইকোনমিক পলিসি, তারপরে সোশ্যাল পলিসি, এগুলো নিয়ে কথা হতো। হ্যাঁ হ্যাঁ, পররাষ্ট্রনীতি, নীতি নিয়ে কথা হতো। কিন্তু এখন যেহেতু এটা নেই, আমাদের দেশে বহুদিন ধরে মানে ডিভিশন সৃষ্টি করছে, পলিটিক্যালি ক্রিয়েটেড ডিভিশন। হ্যাঁ, এবং পলিটিক্যালি ক্রিয়েটেড ডিভিশন হচ্ছে হয় আইডেন্টিটি নিয়ে, এবং আমরা তো ভেবেছিলাম যে ৭১ সালেই মানে পুরা ৬০-এর দশক, ৫০-এর দশক, ৬০-এর দশক আমরা যে আইডেন্টিটি নিয়ে আমরা সারাক্ষণ বিতর্ক করছিলাম, বাঙালি না মুসলমান। তারপরে 71-এ আমরা সেটা করলাম আমরা বাঙালিও আমরা মুসলমানও, এটা মানে কোনো জিনিস একটা চয়েস করার নেই। কিন্তু তার কয়েক বছরের মধ্যে আবার সেই পুরনো বিতর্কে আমরা চলে গেলাম। সেই আইডেন্টিটি নিয়ে এই বিতর্ক তো শেষ হবে না, সেটা বিতর্ক মানে একটা রাজনৈতিক আঙ্গনে আনারই দরকার ছিল না। আমরা আত্মপরিচয়, ধর্ম, আত্মপরিচয় আমরা নিশ্চিত হব কবে আপা? আমি তো বলছি এটা যেটা আমাদের, যেটা প্রথমেই একদম মানে স্বীকার করে নেওয়া দরকার যে আমাদের সবার মধ্যে অনেকগুলা মাল্টিপল আইডেন্টিটি আছে। সেটা হচ্ছে কি যে হ্যাঁ, এক হচ্ছে যে আমি নারী হিসাবে একটা আমার আইডেন্টিটি আছে, নারী হিসাবে আমি পৃথিবীর সব নারীদের সঙ্গে একসঙ্গে আছি। এখন আমার বয়স হয়ে গেছে, অতএব এখন যদি বয়স্ক লোকদের, সিনিয়র সিটিজেনদের সঙ্গে আমার একটা আইডেন্টিটি আছে, ওই ইস্যুতে আমি ওদের পক্ষে যাব। তারপরে আমি বাঙালি, অর্থাৎ বাংলা ভাষায় কথা বলছি, আমি তখন সেই ইস্যুতে তাদের সঙ্গে যাব। তারপরে আমি আবার মুসলমান, অতএব সেইটা যখন আসবে, আমেরিকাতে গিয়ে যদি আমি দেখি যে হ্যাঁ এখন একটা ইসলাম ফোবিয়া হয়ে যাচ্ছে, তখন আমি সেই ইস্যুতে তাদের সঙ্গে যাব। একটা মানুষের অনেকগুলো আইডেন্টিটি আছে, একটা আইডেন্টিটিকে চুজ করবার তো কোনো ব্যাপারই না। কেমন আমরা শেষের দিকে আছে, আপনি কি মনে করছেন এবারে ভোট নিয়ে আপনার প্রত্যাশা কি? যে ভোটের দিন 12ই ফেব্রুয়ারি ভোট, প্রত্যাশা হচ্ছে যে এই ভোটটা যাতে নাকি খুব শান্তিপূর্ণ হয় এবং যাতে মানুষ নিজের মতন করে ভোট দিতে পারে। এবং আমাদের দেশে যেহেতু গত 3টা ইলেকশন কোনো ক্রেডিবল ছিল না, এবং তার আগেও আমাদের ইতিহাসে আমরা দেখেছি যে যখন মিলিটারি রুল ছিল তখনও সবাই বলেছে যে স্টেট এজেন্সিসগুলো এটাতে ইঞ্জিনিয়ার করেছে। অতএব এই যে ভোটের উপরে, ইলেকশন প্রসেসের উপরে মানুষের একটা ট্রাস্ট ফিরে, বিশ্বাস যে আসলে এটা ফেয়ার হয়েছে, এটা সরকার কিংবা ইসি বললেই হবে না। তারা জানেন যে মানুষ এতদিন বিশ্বাস করে না, এখনও চট করে বিশ্বাস করবে না। অথচ আমাদেরই প্রতিবেশী ভারত কিংবা শ্রীলঙ্কায় কোনোদিন এই বিতর্কটা উঠে নাই যে ইলেকশনটা সরকার কিংবা ইলেকশন কমিশন একটা মানে এটাকে নিজেরা ইঞ্জিনিয়ার করেছে। অতএব আমার প্রত্যাশা হচ্ছে যে এবারের যে ইলেকশনটা হতে যাচ্ছে, আমরা জানি যে ইলেকশনটা মানে এটার মধ্যে কিছু দুর্বলতা আছে, যেহেতু একটা বড় দল এখানে অংশগ্রহণ করছে না, কিন্তু তারপরও মনে হয় সবাই মানে ধরে নিয়েছে যে একটা বড় দল অংশগ্রহণ করছে না, এইটা একটা দুর্বলতা, এবং এটার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু তারপরেও যা হচ্ছে তার মধ্যেও যদি নানান বিতর্ক সৃষ্টি হয় এবং মানুষ যদি ভাবে এটা ফেয়ার হলো না, সেখানে রাজনৈতিক দলগুলো আছে। কিন্তু আমাদের দেশে এই নির্বাচনটা কিভাবে হবে এটাই তো আমরা সেটেল করতে পারি নাই, এবং যেই জন্য বারে বারে আমাদের গণতন্ত্রের প্রক্রিয়াটা হোঁচট খাচ্ছে। অতএব আমি আশা করব যে এইবারের নির্বাচনটা এটা যে একটু ফ্রড ইলেকশন আমরা জানি, কিন্তু তারপরেও যাতে এটা যারা পার্টিসিপেট করছে তাদের মধ্যে যদি গ্রহণযোগ্য হয়, নির্বাচনের পরে যারা হেরে গেলেন তারা যাতে নাকি আরও 5 বছর অপেক্ষা করেন, এবং যারা বিজিত হয়ে আসলেন তারা আগের যারা বিজিত হলেই যারা যেভাবে ব্যবহার করতেন যে আমরা এখন উইনার টেক ইট অল,
যে আমরা এখন এই দলের হয়ে বিজিত হয়েছি, আমরা এই দলেরই সরকার, সেই জায়গা থেকে সেটা বেরিয়ে আসতে হবে। যে একটা দলের হয়ে একটা লোক বিজিত হয়ে আসতে পারে, কিন্তু সরকার হলে সে সবার সরকার। সে তখন আর বলতে পারবে না যে আমি আওয়ামী লীগের সরকার, কি আমি বিএনপির সরকার, কি আমি জামাতের সরকার। একটা পার্টি নিয়ে ইলেকশন করে আসলে তারপরে সারা দেশের যাতে নাকি ল অ্যান্ড অর্ডার, যে কোনো একটা লোক, সে যদি বিরোধী দলেরও হোক, তার যদি হিউম্যান রাইটস ভায়োলেশন হয়, সেটার দায়িত্ব তখন সরকার হিসাবে তাকে নিতে হবে। এবং আমাদের দেশে সবথেকে হচ্ছে উইনার টেক ইট অল, এর মধ্যে সবথেকে খারাপ জিনিসটা হচ্ছে যে যখন পাওয়ারে এসছে তখন তারা বিরোধী দলকে একেবারে মানে জানে, তারপরে মানে সব রকমভাবে তারা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছেন। আশা করব যে এবার যারাই বিরোধী দল হয়ে আসবে তারা একটা সম্মানের সঙ্গে যারা জয়ী হচ্ছে তাদেরকে দেখবে এবং বিরোধী দলও একটা রেসপন্সিবল রোল প্লে করবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখন প্রকাশে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আমাদের আজকের এই আলোচনার সঙ্গে, এখন প্রকাশের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।